চলো, তাহলে এবার ঘরেও তোমরা দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমাদের বিম্বিসার অব্দি হয়ে গেল, রাজগৃহ নির্মাণ করলো। ঠিক। এবারে আমরা, এবারে দেখো এখানে একটা জিনিস আমি গল্প বলে দিই। ঠিক আছে, গল্পটা পরে বলবো, আবার এখনো তাই একটু বলে দিই। এই যে বিম্বিসার ছিল জৈন ধর্মে, এবার দুজন দু রকম ঘটনা বলে। কি রকম ঘটনা? ঠিক আছে, বৌদ্ধ ধর্ম বলছে যে সম্রাট এই আমাদের অজাতশত্রু, অজাতশত্রু কি করছে না, সিংহাসনের লোভে, সিংহাসনের লোভ করে তার পিতাকে বন্দি করে রেখে দেয়। অজাতশত্রু পিতাকে বন্দি করে রাখে এবং না খাই। বিম্বিসার, কি বাবা, অজাতশত্রুর পিতার নাম বিম্বিসার, তাহলে বিম্বিসারকে বন্দি করে রাখছে। ঠিক আছে, বিম্বিসারকে বন্দি করে রাখছে। এবং যেহেতু তোমার মানে একটা নামটা আমি ইয়ে হয়েছে, গৌতম বুদ্ধের যে ভাই ছিল, ঠিক আছে, গৌতম বুদ্ধের যে ভাই ছিল, সেই ভাই এই অজাতশত্রুকে এই পরামর্শটা দিয়েছিল। এবং পিতাকে হত্যা করাটা একটা মহাপাপ। সেই জন্য সে কি করলো, অজাতশত্রু পিতাকে বন্দি করে রাখলো এবং না খাইয়ে রাখলো, যাতে তার পিতা তাড়াতাড়ি মৃত্যু হয়। তো এরকম ভাবে টর্চার করে করে তার পিতাকে মেরেছে। ঠিক আছে, কিন্তু জৈন ধর্ম যেটা বলছে, তারা বলছে অজাতশত্রু সিংহাসনে নেমে তার পিতাকে বন্দি করেছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে তার মন চেঞ্জ হয়ে যায় এবং সে তার পিতাকে মুক্ত করে সেবা শুশ্রূষা করে, কিন্তু তার পিতা আর বেশি দিন বাঁচেনি। হ্যাঁ, বিম্বিসারা বাঁচেনি। তো মূল মূল মধ্যে কথা হচ্ছে বিম্বিসার এর মৃত্যুর কারণ কে দাঁড়ালো, অজাতশত্রু। ঠিক আছে, আমরা এরপরে যখন নোট পড়বো তখন আরেকটু ডেপতে যাবে কোথায় বন্দি করে রেখেছিল। হ্যাঁ, দুটো আলাদা আলাদা রকম একটা কথা বলছে, তার কারণ একটা, একটা বৌদ্ধ ধর্ম যেহেতু তোমার যে আমাদের বুদ্ধদেবের যে ভাই ছিল, ঠিক আছে, বুদ্ধদেবের যে ভাই, তাকে বৌদ্ধ ধর্ম সে ভালো চোখে দেখেনি। কেন কি, সে আমাদের গৌতম বুদ্ধকে মারার চেষ্টা করেছিল, বুদ্ধকে। ঠিক আছে, মারবার চেষ্টা করেছে, এবার যার ফলে যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছে, সেই প্রচারককে যদি কেউ মারবার চেষ্টা করে, তাকে থোড়ই ভালো ধর্ম ভালো চোখে দেখবে। তো সে প্রথম থেকেই তারা অ্যান্টি ছিল এর। সেই জন্য তারা স্ট্রেট ফরওয়ার্ড বলেছে যে হ্যাঁ, অজাতশত্রুই কারণ মারা। কিন্তু জৈন ধর্ম সেটা কিন্তু বলেনি। জৈন ধর্ম বলছে হ্যাঁ, লোভী ছিল, তার পিতাকে বন্দিও করেছিল, এবং পরবর্তীকালে যখন তার মা তাকে বোঝায় যে তুই ভুল করেছিস, তখন সে তার ভুলটা শুধরায়, তার পিতাকে মুক্ত করে, কিন্তু তার পিতা আর বেশি দিন বাঁচে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এর পরবর্তীকালে আমরা একটু দেখতে যাবো পরে, যাই হোক। আচ্ছা, এরপরে যেটা দাঁড়াচ্ছে, এরপরে যে ইয়ের নাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু যদি আমরা টাইম পিরিয়ড বলি, তাহলে আমাদের 493 থেকে শুরু করে, মানে এই 493-তে মূল্য বা সরালে ওকে 493, দেখো 493 থেকে শুরু করে বসছে আমাদের 400, 459 পর্যন্ত। ঠিক আছে, 493 থেকে বসে 459 পর্যন্ত। আচ্ছা, অজাতশত্রু যেটা উপাধি ছিল, আচ্ছা, লাল কালিতে মনে হয় অসুবিধা হবে তোমাদের দেখতে, কালারটা উপাধি কুনিক, কুনিক। হ্যাঁ, উপাধিগুলো আছে, ওই জন্যই তো প্রথমে উপাধি লেখালাম। আচ্ছা, তাহলে অজাতশত্রু, এবারে একটা জাস্ট ইনফরমেশন, যে অজাতশত্রুর মা কে ছিল, তো লিখে রাখবে চেনলা। এবার এই চেনলা সম্বন্ধে আমরা পরবর্তীকালে পড়বো। চেন্না বা চেলনা, কোথাও কোথাও চেলনা দেয়, কোথাও কোথাও চেন্না দেয়। ঠিক আছে, তাহলে পিতাকে হত্যা করে সিংহাসনে বসছে, এটা বোঝা গেছে না, লিখতে হবে? ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধ যার কথা আমরা এতক্ষণ বলছিলাম, গৌতম বুদ্ধ এনার টাইমে তোমার মারা যাচ্ছে। গৌতম বুদ্ধ তো মারা যাচ্ছে, ডাইরেক্ট আমরা তো রকম ভাষা লিখবো না, ওই ঘটনাটাকে নাম হচ্ছে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ, যে মারা যাচ্ছে সেই ঘটনাটাকে মহাপরিনির্বাণ বলা হয় এই অজাতশত্রুর টাইম পিরিয়ডে। তাহলে টাইম পিরিয়ডটা কত না, 486 আমাদের খ্রিস্টপূর্বাব্দে আমাদের মারা যায়, বিসিতে। কে? গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করে। ঠিক আছে, তাহলে অজাতশত্রুর উপাধি কুনি, মা হচ্ছে চেন্না, মাতা লিখে দিলাম, মাতা মারা যায়
এর অজাতশত্রু টাইমে 486 BC-তে। লাভ করেন অজাতশত্রু টাইমে, হ্যাঁ, 486-তে অজাতশত্রুর টাইমে, অজাতশত্রুর টাইমে। তার মানে দেখো, বাপ বেটা দুজনেরই কিন্তু সমসাময়িক ছিল গৌতম বুদ্ধ। সময় কেন সমসাময়িক, না এই এইভাবে লিখে নাও, কেন কোশ্চেন এইভাবে দেয় সমসাময়িক ছিল কে, গৌতম বুদ্ধ, ঠিক আছে, যেটা 486-তে লিখলে। আর আমি বললাম গৌতম বুদ্ধ, বিম্বিসার এবং অজাতশত্রু সমসাময়িক ছিল। এবারে কোশ্চেনে সবসময় বিম্বিসারটাই ওরা অপশনে দেয়। গৌতম বুদ্ধ এদের সমসাময়িক ছিল। বুদ্ধ, গৌতম বুদ্ধ সমসাময়িক ছিল কার, একদিকে বিম্বিসার আর একদিকে অজাতশত্রু সমসাময়িক ছিল। ঠিক আছে, এবারে পরীক্ষায় হলে সবসময় কিন্তু তোমাকে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু বিম্বিসারই দেয় ওরা। অজাতশত্রু একসাথে দুটো দেবে না কোনোদিনই। কেন কি, বিম্বিসার 493-তে বসে 486-তেই মারা যাচ্ছে, তার মানে বেশিরভাগ টাইম পিরিয়ডটা কার থাকবে, বিম্বিসারের টাইম পিরিয়ড। অজাতশত্রু টাইম পিরিয়ড তো মারাই যাচ্ছে ও, তাই না? তাহলে ওখানে ফার্স্ট প্রেফারেন্সই ওরা বিম্বিসার দেয়। তো তোমাকে যদি ইন কেস কেউ কোশ্চেন জিজ্ঞাসা করে দিল, বলতো ভাই গৌতম বুদ্ধ কার সময় সময় ছিল, তাহলে তুমি কি বলবে? বিম্বিসারের সমসাময়িক ছিল, অজাতশত্রুর টাইমে মারা যায়। এবং হ্যাঁ, এরকম লিখলে যদি জিজ্ঞাসা করো তাহলে প্রথম প্রেফারেন্স হবে তোমার বিম্বিসার, আর মারা যায় অজাতশত্রুর টাইম পিরিয়ডে। ঠিক। আচ্ছা, এই অজাতশত্রুর টাইম পিরিয়ডে আমরা কি দেখলাম, যে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল, রাজগৃহতে। রাজগৃহ, রাজগৃহতে কি হয়েছিল, বৌদ্ধ সম্মেলন। বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন একটু আগে লিখি, কি হয়েছিল, কি এটা গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে তোমার একটা সম্মেলন বসছে, ঠিক আছে, এটা সম্মেলনটা বসছে তোমার 483-তে। হ্যাঁ, সেগুলো আমরা পড়বো বাবু, কিন্তু একটু পরে। কেন কি, একবারে নিলে কেন কি আরো ইনফরমেশন আছে, শুধু এটাই ধরে। ঠিক আছে, বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483-তে, কোথায় হয়েছিল, রাজগৃহে। ঠিক আছে, বৌদ্ধ সম্মেলন কার টাইমে হচ্ছে, অজাতশত্রুর টাইমে। কোথায় হয়েছিল, রাজগৃহে, 483-তে। কে ছিল, এবারে যদি জিজ্ঞাসা করে দেয় কে ছিল, কে ছিল সভাপতিত্ব, মানে হেড সভাপতিত্ব কে ছিল বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব, লিখবে মহাকাশ্যপ। বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করে, কাশ্যপ। তার বইয়ে একটা জিনিস আমি দেখলাম, বৌদ্ধ সম্মেলনের হয়েছিল অজাতশত্রুর সময়কালে। অজাতশত্রু সময় গেলে, প্রথম বৌদ্ধ সম্মেলন, হ্যাঁ, প্রথম বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন প্রথম বৌদ্ধ সম্মেলন। এটা লিখে দিই তাহলে তোমাদের নোটে কনফিউশন যাতে না হয়। প্রথম, তারপরে তো এটা এরপর কি বলে এটা প্রথমটা যদি আমি আগে সময় লাগলাম বলো। এটা মহা আসলে রাজীয়তে এই সম্মেলন হয়েছিল এই সম্মেলনটা, ঠিক আছে। তারপরে বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর সময়কালে, তারপর আর কি বলতো এটা বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর টাইমে, সভাপতি মহাকাল। 483 BC লিখলে, 483 BC হয়েছিল। আবার একবার টোটালটা বলে দিই, ঠিক আছে, একবার টোটালটা বলে দিই, চেক করে নাও সবাই, বা না দেখে না, না দেখে দেখে আমাকে বলবে, ঠিক আছে, না দেখে বলবে, আমি এটা ঘুরিয়ে দিই, সব দিকে ভালো। ঠিক আছে, না দেখে দেখে বলবে। তাহলে যদি বলি যে কর্তঙ্গ বংশ প্রতিষ্ঠাতাকে, বিম্বিসার, শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু, শেষ সম্রাট নাগদশক। ঠিক আছে, রাজধানী কোথায় ছিল, রাজগৃহ, তারপরে পাটলিপুত্র, পাটলিপুত্র কে নির্মাণ করে, উদয়ন, অজাতশত্রুর ছেলে উদয়ন। ঠিক আছে, উদয়ন নির্মাণ করে। ঠিক আছে। আচ্ছা, প্রথম বৌদ্ধ মহাবৌদ্ধ প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল, অজাতশত্রুর টাইমে। প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল, অজাতশত্রুর হ্যাঁ, গৌতম বুদ্ধ মারা গেল, তারপরে হলো 483-তে, অজাতশত্রুর টাইমে হয়েছিল। আচ্ছা, কোথায় হয়েছিল, রাজগৃহ, রাজগৃহতে হয়েছিল। আচ্ছা, কে ছিল হেড, কে ছিল সভাপতি, কে ছিল, মহাকাশ্যপ ছিল। বাহ। আচ্ছা, বিম্বিসারের উপাধি কি ছিল, শ্রেণিক, শ্রেণিক, আর আমাদের কুনি, অজাতশত্রু। ভেরি গুড, চলো হয়ে গেছে। এরপরে নেক্সট রাজবংশ, শিশুনাগ, 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 এটা ছিল হর্ষ সংঘ। এটা হর্ষবংশ। ঠিক আছে, শিশুনাগ, নাগ, শিশুনাগ। হর্ষ সংঘটা ওটাই শেষ।
হ্যাঁ, হর্ষবংশ, হর্ষবংশ আমরা ওইটুকুই পড়লাম এখন আপাতত, ঠিক আছে। উদয়নের পরে আরো দু একজন বসে, ওই নাগ দশক অব্দি বসে। তো নাগ দশক নিয়ে অত ঝামেলা নেই আমাদের এখন, ঠিক আছে। সময়কাল 413 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ। 413 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ, বা আবার সেই সেরকম লিখে দিচ্ছি বিসি, ঠিক আছে। বিসিটা মনে রাখবে সবসময়। প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা যদি বলে শিশুনাগ বংশের শিশুনাগ নিজেই, ঠিক আছে। আচ্ছা, শ্রেষ্ঠ সম্রাট, এখানেও শিশুনাগ, ঠিক আছে। আর যদি শেষ সম্রাট বলা হয় তাহলে কালাশোক। কালাশোক নামটা মনে রাখবে, ঠিক আছে। কালাশোক, অশোক নয় কিন্তু, কালাশোক, শেষ সম্রাট, কালাশোক, এটা মনে রাখবে। প্রতিষ্ঠাতা নাগ শিশুনাগ, শ্রেষ্ঠ সম্রাটও আমাদের শিশুনাগ। আচ্ছা, যদি রাজধানী বলে, এবার দেখো যদি রাজধানী বলে, তাহলে রাজধানী এর আবার বৈশালী একটা ছিল, আর এবার যেটা অপশনে দেবে সেটা দিয়ে দেবে। দুটো রাজধানী ছিল, বৈশালী আর পাটলিপুত্র। একটু সময় বলতে শ্রেষ্ঠ সম্রাট মানে নাম করা শাসক যে, ভালো। ঠিক আছে। সূচনা শেষ সম্রাট সূচনা আর শেষ সম্রাট কালো। শেষ সম্রাট কালো তো শেষ সম্রাট আচ্ছা, ঠিক আছে। রাজধানী একটু বলবেন। বলো। রাজধানী দুটো বৈশালী বৈশালী এবং পাটলিপুত্র দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে বৈশালী, পাটলিপুত্র। এবারে এই যে কালাশক ছিল, এই যে কালাশক ছিল, এই কালাশকের আমলে আমাদের সেকেন্ড বুদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন হয়েছিল। শাসনকালে সেকেন্ড বৌদ্ধ সম্মেলন, সম্মেলন হয়েছিল। কি বলতে পারবে? সেকেন্ড বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল আমাদের কালাশকের টাইম পিরিয়ডে, ঠিক আছে। কালাশকের টাইম পিরিয়ডে কোথায় হয়েছিল, এবারে যদি জিজ্ঞেস করেন সেকেন্ড বৌদ্ধ সম্মেলনটা, সেকেন্ড বৌদ্ধ সম্মেলন এই যে আমরা এতক্ষণ ধরে বৈশালী পড়ছিলাম, এই বৈশালীতে, কি বলতে পারবে? বৈশালীতে। আচ্ছা, কবে হয়েছিল যদি জিজ্ঞাসা করে, তাহলে 383। এবার দেখো প্রথমটা হয়েছিল, দেখো তো কততে, 483, 483 দেখো, এর মধ্যেই ভুলে যাচ্ছ। 483, তার ঠিক 100 বছর পরে হলো সেকেন্ড বৌদ্ধ সম্মেলন, ঠিক আছে। তার ঠিক 100 বছর পরে, এটাই সব থেকে মনে রাখার সুবিধা, ঠিক আছে। তাহলে স্যার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে 383। 383-তে বিসিতে, মানে খ্রিস্টপূর্বাব্দে। এই যে কার এতে হয়েছিল এটা? কালাশক। আচ্ছা, এই কালাশককে আরেকটা নামে পরিচয় আছে, যেটা কাক বর্ণ। কোনো অসুবিধা নেই, কাক বর্ণ, কাক বর্ণ, কাক বর্ণ, কালাশক, অথবা এর আরেকটা নাম হচ্ছে কাক বর্ণ, আরেকটা নাম, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে জিজ্ঞাসা করে যে আহ, পাটলিপুত্রতে রাজধানী কে স্থানান্তরিত করে, তাহলে বলবে কালাশক। রাজধানী স্থানান্তরিত করে, তার মানে আগে রাজধানী এই যে লিখেছিলাম বৈশালী, অজাতশত্রু তো পাটলিপুত্র ইয়ে করেছিল, নির্মাণ করেছিল। করেছিল, তারপরে এই বংশ এলো। এই বংশের রাজধানী প্রথমে আমাদের শিশুনাগ নিয়ে গেল বৈশালী। প্রথমে আমাদের শিশুনাগ যখন বসছে সিংহাসনে, এ কি করছে, এ যে রাজধানীটা স্থাপন করে, মানে প্রথমে রাজধানী নয়, গিরিব্রজে, গিরিব্রজ, গিরিব্রজ কি ছিল, রাজধানী ছিল কার টাইমে, শিশুনাগের টাইমে, ব্রজ, রাজধানী। বংশের রাজধানী ছিল গিরিব্রজ। গিরিব্রজ থেকে, বড় রাজধানী ছিল। রাজধানী ছিল শিশুনাগের টাইমে, গিরিব্রজ থেকে বৈশালীতে, ঠিক আছে। বৈশালী থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করে কে, কালাশোক। গিরিপথ থেকে বৈশালীতে ইয়ে চলে স্থানিত করে। হ্যাঁ, গিরিব্রজ থেকে রাজধানী বৈশালীতে স্থানান্তর করে শিশুনাগ। প্রথমে দেখো শিশুনাগ বংশ শুরু হচ্ছে, শিশুনাগ বংশের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ, কে করে, শিশুনাগ।
তারপরে শিশুনাগ কি করছে, রাজধানী বৈশালীতে শিফট করলো, ট্রান্সফার করে দিল, বৈশালীতে হয়ে গেল। তাহলে গিরিবধ থেকে বৈশালী এলো। বৈশালী থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত কে করলো? কালাশোক। বৈশালী থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত কে করছে? কালাশোক। বৈশালী থেকে রাজধানী পাটলিপুত্রের স্থানান্তরিত কে করছে? কালাশোক। তাহলে গিরিবধ থেকে বৈশালীতে স্থানান্তরিত কে করছে? স্থানান্তরিত বা ট্রান্সফার করতে পারে। ট্রান্সফার বলা বেশি সোজা আমাদের, আমাদের ভাষায়। বাংলা বলছি তো পুরো বাংলাটাই বেরিয়ে যাচ্ছে। ট্রান্সফার, ট্রান্সফার। তাহলে গিরিব্রজ থেকে বৈশালীতে ট্রান্সফার কে করছে? সিদ্ধুনাগ। ঠিক আছে, গিরিব্রজ থেকে বৈশালীতে ট্রান্সফার কে করছে? বৈশালী থেকে পাটলিপুত্রে ট্রান্সফার কে করছে? কালাশোক। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে শিশুনাগ বংশ 413 থেকে শুরু করে 345 পর্যন্ত আমাদের এই বংশটা এস্টাবলিশমেন্ট। রাজধানী ছিল বৈশালী আর পাটলিপুত্র। তো প্রথম স্ত্রী সম্মেলন হয়েছিল যেটা বৈশালীতে হয়েছিল, হুম। এবং এখান থেকে রাজধানী তৈরি হয়েছিল বীরভয়, শিশুনাগর রাজধানী ছিল। হুম। এরপরে স্থায়িত্ব হয়েছিল বৈশালী। বৈশালী থেকে আবার কালাসব কি হলো, রাজধানী ট্রান্সফার করেছিল পাটলিপুত্র। পাটলিপুত্র, এটাই ঠিক। আগে যাব, আগে যাব। আগে হচ্ছে আমাদের বংশ আসছে নন্দ বংশ। বলো, বলো কোথায় কি অসুবিধা? নেক্সট নন্দবংশ তো এই গিরিবল থেকে বৈশালীতে ট্রান্সফার হলো। হ্যাঁ, গিরিব্রজ থেকে বৈশালীতে কে ট্রান্সফার করলো? শিশুনাগ। আর বৈশালী থেকে পাটলিপুত্রে কে ট্রান্সফার করছে? কালাশোক। শিশুনাগ বংশ হয়ে গেল নন্দন বংশ। এবার নন্দ বংশ, নন্দ বংশ। কতগুলো বংশ? বংশ তো আরো গেদে গুচ্ছে গেছে। ঠিক আছে, বংশ আরো গেদে গুচ্ছে গেছে, আমরা সবটা একদিনে পড়বো না, তাহলে মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সময়কাল আজকে যতটুকু নিতে পারবে আমরা ততটুকু পড়বো। ঠিক আছে, মৌর্য বংশ দিয়ে আমরা পড়বো। আচ্ছা, নন্দবংশ। নন্দবংশের সময়কাল দেখো 345 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ, বিসি। আবার বলে দিলাম এখানে বিসি, হ্যাঁ, বিফোর ক্রাইস্ট। তাহলে সময়কাল 345 থেকে 321। আগেরটা কত ছিল? আগেরটা যদি দেখো 413 থেকে 345, এটা হচ্ছে 345 থেকে 321। ঠিক আছে, আচ্ছা। তারপরে যদি প্রতিষ্ঠাতা বলা হয় কে? মহাপদ্মনন্দ। প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। ঠিক আছে, নন্দবংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। যদি শ্রেষ্ঠ সম্রাট বলি তাহলেও মহাপদ্মনন্দ। শ্রেষ্ঠ যদি সম্রাট বলি তাহলে মহাপদ্মনন্দ। প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। সময়কাল 345 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। শেষ সম্রাট, শেষ সম্রাট হয়ে যাচ্ছে ধননন্দ। শেষ সম্রাট হয়ে যাচ্ছে ধননন্দ। মহাপদ্মনন্দ তারপরে শেষ সম্রাট ধননন্দ, সম্রাট ধননন্দ, শেষ সম্রাট ধননন্দ। রাজধানী দেখো, রাজধানী কোথায়? এবারে দেখো একটাই রাজধানী, পাটলিপুত্র। এখানে স্টপ হয়ে যাচ্ছে। শেষ সম্রাট ধননন্দ, রাজধানী হয়ে গেল পাটলিপুত্র। আচ্ছা, এবার এই যে নন্দ বংশ ছিল, এই নন্দ বংশ ছিল, এরা ক্ষত্রিয় ছিল না। তাহলে কি হবে? অক্ষত্রিয় ছিল এরা। ঠিক আছে, অক্ষত্রিয় বংশ লিখে নেবে, অক্ষত্রিয় ছিল, বা এরা ক্ষত্রিয় ছিল না, যেটাকে বোঝায় অক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে যার শরীরে রাজার রক্ত বইছে, রাজবংশের রক্ত। এরা রাজা ছিল না। এরা অ্যাকচুয়ালি, এই যে মহাপদ্মনন্দ দাড়ি কাটতো, মানে কি বলে, নাপিত। এরা নাপিত ছিল। এবারে গল্পটা কি হচ্ছে, এই মহাপদ্মনন্দ যে রাজার নাপিত ছিল। ঠিক আছে, তো আর এর 7টা না 8টা ছেলে ছিল, ধনানন্দ ফনানন্দ সব মিলিয়ে। ঠিক আছে, তো এই মহাপদ্মানন্দ রাজার রানীকে ফাঁসিয়ে নিয়েছে। রাজা কে ছিল? এই মহান না, মহা- মহাপদ্মানন্দ কোথায় আছে? না, ওর মানে এরা তো নাপিত ছিল। হ্যাঁ, নন্দবংশ রাজা কে ছিল যাকে ইয়ে এই করতে? এই যে তোমার ইয়ের প্রতিষ্ঠা আহ, করতে তো হচ্ছে মহাপদ্মনন্দ। শ্রেষ্ঠ সম্রাট মহাপদ্মনন্দ তো এটা শেষ এই সম্রাট। আমাদের এই শিশুনাগ বংশের ওই ওই টাইম পিরিয়ডে একটা রাজা ছিল, ঠিক আছে, কালাশকের ওই টাইম। তো তারই ইয়ে তোমার যে আমাদের মহাপদ্মানন্দ নাপিত ছিল। এবার এই নাপিত কি করেছে তোমার,
ফল চাতুরি করে একদিন রাজার দাড়ি কাটতে বসেছে। ভরসাযুক্ত লোকই তো রাজার গালে ফুটটা টাচ করবে। ধননন্দ আমাদের মহাপদ্মানন্দ কি করলো, কেটে দিল গলা, নিয়ে সিংহাসন দখল করে নিয়েছিল। তাহলে এই জন্য বলা হচ্ছে এটা অক্ষত্রিয়, এরা তো ক্ষত্রিয় ছিল না। ঠিক আছে, এরা ছিল নাপিত। ক্ষত্রিয় মানে বংশ ইয়ে করে। যেটা রাজার বংশ, রাজা, এরা রাজা ছিল না তো, এরা নাপিত ছিল। ঠিক আছে। আচ্ছা, এই মহাপদ্মনন্দ যে ছিল, এই মহাপদ্মনন্দের কিছু উপাধি ছিল। হ্যাঁ, উপাধি। মহাপদ্মনন্দের কিছু কিছু উপাধি ছিল। নাপিত তো ধরে এরকম দেবে তোমার। যেমন হচ্ছে সর্বক্ষত্রান্ত, সর্বক্ষত্রান্তক, ক্ষত্রান্তক, দেখো লিখে দিলাম সর্বক্ষত্রান্তক একটা। আচ্ছা, এক রাট, এক রাট। আচ্ছা, তারপরে হচ্ছে সর্বক্ষত্রিয় ছত্তা, এগুলো সব উপাধি ছিল। সর্বক্ষত্রিয়, সর্বক্ষত্রিয় সত্তা, 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 ছয়টা একা। আরেকটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরশুরাম। এবার দ্বিতীয় জায়গায় যদি আরো কিছু দেয়, পরশুরামটা মনে রাখবেন, দ্বিতীয় পরশুরাম। এবার কাজের লোক তো ছিল না, না উপাধি নিয়ে। ঠিক আছে, দ্বিতীয় পরশুরাম। তাহলে আমাদের নন্দ বংশে এরা হচ্ছে অক্ষত্রিয়। ঠিক আছে, সময়কাল হয়ে গেল 345 থেকে 321। প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শ্রেষ্ঠ সম্রাট মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ধনানন্দ, রাজধানী পাটলিপুত্র। মহাপদ্মনন্দের যেগুলো উপাধি ছিল সেগুলো হচ্ছে সর্বক্ষত্রান্ত, এক রাট, সর্বক্ষত্রিয় ছত্তা, দ্বিতীয় পরশুরাম। অক্ষত্রিয় ছিল। ঠিক আছে, এবারে আমরা নেক্সটে যাব, মৌর্য বংশ। মৌর্য বংশের যদি সময়কালটা দেখো, তাহলে মৌর্য বংশের সময়কাল হচ্ছে 321 থেকে শুরু হচ্ছে, ওরা 321 শেষ হয়ে গেল, 321 থেকে শুরু হচ্ছে আমাদের 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 187, 321 থেকে 187 বিসি পর্যন্ত। ঠিক। আচ্ছা, প্রতিষ্ঠাতা, যদি প্রতিষ্ঠাতা বলে তাহলে কে, না চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এর প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্য। যদি শ্রেষ্ঠ সম্রাট বলা হয়, তাহলে শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আমাদের অশোক। আচ্ছা, যদি শেষ সম্রাট বলা হয়, তাহলে শেষ সম্রাট হয়ে যাচ্ছে আমাদের বৃহদ্রথ। শেষ সম্রাট হয়ে যাচ্ছে বৃহদ্রথ। এবারে যদি রাজধানী বলা হয়, তাহলে সেই সেম পাটলিপুত্র। রাজধানী পাটলিপুত্র। এবার দেখো এখানে গল্প হয়েছে। দেখো আমরা একটু আগে পড়লাম ধননন্দ সম্বন্ধে। কে ছিল গো, নন্দ বংশের শেষ সম্রাট ছিল ধননন্দ। ঠিক আছে, তাই তো। তো এই ধননন্দকে পরাজিত করলো কে, এই ধননন্দকে পরাজিত করলো আমাদের এই চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধে। মৌর্য, তো মৌর্য কি করলো, পরাজিত করলো। যদি জিজ্ঞাসা করে কার সাহায্যে পরাজিত করলো, কার সাহায্য নিয়েছিল, না চাণক্য। চাণক্য, পরাজিত করলো ধর্মনন্দকে চাণক্যর চাণক্যের সাহায্যে, চাণক্যের সাহায্যে। তাহলে চাণক্য কি হলো, প্রধানমন্ত্রী। চাণক্য মিনিস্টার হয়ে গেল, না একজন প্রধানমন্ত্রী হয়ে গেল আমাদের কার, চন্দ্রগুপ্ত মৌর্যের। তাই না, কারণ কি চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যেই আমাদের কিন্তু ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ স্থাপন করলো। আচ্ছা,
ঠিক আছে। এই চন্দ্রগুপ্তের টাইমে, ঠিক আছে, আচ্ছা, বা মৌর্য বংশ সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? তো দুরকম ভাবেই বলতে পারি। এর টাইমে একজন, একটা লোক এসেছিল, লোকটার নাম হচ্ছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস, ঠিক আছে। মেগাস্থেনিস, এই মেগাস্থেনিস একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে ইন্ডিকা, তাই না? মেগাস্থেনিস একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা থেকে আমরা মৌর্য শাসন ব্যবস্থার বা মৌর্যদের পৌর শাসন ব্যবস্থা, ইন্ডিকাতে পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি কার বই থেকে? মেগাস্থেনিসের বই থেকে, তাই না? কার টাইমে ছিল? চন্দ্রগুপ্তর টাইমে। ইন্ডিকা থেকে জানতে পারি পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে, শাসন ব্যবস্থা। আচ্ছা, এখানে আমরা একটা লোকের নাম পেলাম, চাণক্য। এই চাণক্য একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে আমাদের অর্থশাস্ত্র। চাণক্য লেখা বই, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র বই লিখলো, অর্থশাস্ত্র, শাস্ত্র, ঠিক আছে। তো এই চাণক্যের আরো এক দুটো নাম ছিল। আর কি নাম ছিল? যেমন আমাদের কৌটিল্য, কৌটিল্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিষ্ণুগুপ্ত, গুপ্ত, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। তাহলে চাণক্য হয়ে গেল, কৌটিল্য হয়ে গেল, বিষ্ণুগুপ্ত হয়ে গেল, চাণক্যের তিন। তাহলে চাণক্য আমরা যদি বলি, টোটাল আরো তিনটা নাম হয়ে গেল, যে চাণক্য, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য। কে ছিল? চন্দ্রগুপ্ত প্রাইম মিনিস্টার। কিসে সাহায্য করলো? ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসলো, সেটা করলো, সাহায্য করলো চাণক্য। বই কি লিখলো? অর্থশাস্ত্র বই লিখলো, তাই না? অর্থশাস্ত্র বই লিখলো। কোনটা বলো তো? মেগাস্থানি ছিল আমাদের চন্দ্রগুপ্তের টাইমে, এখানে লিখে দিচ্ছি চন্দ্রগুপ্তের টাইমে। হ্যাঁ বলো। চাণক্য সাহায্য করেছে মানুষ, চাণক্যর একটা লেখা বইতে অর্থশাস্ত্র, হুম। তার তিনটে নাম কৌটিল্য, বিষ্ণু। কিন্তু এখানে মেগাস্থানিস সম্পর্কটা কি? মেগাস্থানিস আমরা এটা লিখলাম। মেগাস্থেনিস একটা গ্রিক দূত ছিল, ঠিক আছে। এই মেগাস্থেনিস তোমার গ্রিক অ্যাম্বাসেডর হয়ে আমাদের আহ, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিল মেগাস্থেনিস। তাহলে মেগাস্থেনিস এখানে লিখে নিতে পারো যে মেগাস্থেনিস কে ছিল, যদি ইনকেস কোশ্চেন জিজ্ঞাসা করে। মেগাস্থেনিস ছিল একজন গ্রিক দূত, গ্রিক দূত, দূত হয়ে গেল, দূত, 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 গ্রিক দূত, গ্রিক দূত, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখা বইয়ের নাম ইন্ডিকা। ইন্ডিকা, চন্দ্রগুপ্ত সময়ের লেখা। চন্দ্রগুপ্ত সময়ের লেখা। মেগাস্থেনিস লিখেছিল, গ্রিক দূত ছিল, চন্দ্রগুপ্ত টাইমে এসেছিল, ইন্ডিকা বই। ইন্ডিকা বই লিখেছিল। ইন্ডিকাতে পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে লেখা আছে। এবার আমরা পরবর্তীকালে যখন আরো ডেপথে যাব, তখন আমরা আলাদা আলাদা পড়বো যে ইন্ডিকাতে আরো যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থা সাতটা যে স্তর, সেই সাতটা স্তর সম্বন্ধে লেখা ছিল। ঠিক আছে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো। হ্যাঁ, ওগুলো ডেপথে আছে, আরো যাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বইয়ের নাম আমরা লিখবো। আরেকটা বই আছে আমাদের, কোথায় গেল রে বাবা? মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস লিখলো কে? না, বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস কে লিখেছে? বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস বইটা কে লিখলো? বিশাখ দত্ত। এও একজন মানে রাইটার ছিল, বা তোমার বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস লিখেছে, ঠিক আছে। তাহলে টোটালটা একবার দেখো। আমি আর কিছু বাদ গেল কি? না, হয়ে যাবে।
এরপরে কি শুঙ্গ বংশ নিয়েছি? হ্যাঁ, শুঙ্গ বংশটা করিয়ে দিই। শুঙ্গ বংশ, শুঙ্গ পরে করাবো, দেরি হয়ে যাচ্ছে রাতে। বাস, তাহলে চলো এক কাজ করি, একটা এক্সাম দিতে হয় এর উপরে, ফট করে একবার দেখে নিয়ে ঝটপট একটা এক্সাম দিয়ে দাও, দেখি কতটা কার মনে রইলো। আমি তো তখন গ্রুপটা বানিয়ে নিচ্ছি, টেলিগ্রাম আছে তো সবার? ঠিক, ডাউনলোড করো, জলদি করে ডাউনলোড করলো। আমি একটা গ্রুপ বানিয়েছি। কি ব্যাচের নাম কি দেবো? এ, একটা বলছে রে। হ্যাঁ, এটা আবার কিরকম নট সমুদ্র গ্রুপ? ডাব্লিউবিপি ব্যাচ দিয়ে দিচ্ছি নাকি? কি বাবা, তোমাদেরকে মনে রাখতে পারবো না। আমি আগে ইয়াকে অ্যাড করি, দাঁড়াও। আচ্ছা, আপাতত একটা আমি নাম দিয়ে দিচ্ছি, যাতে ওদের তাড়াতাড়ি আছে তো, তারপরে বসে ভাবা যাবে। ঠিক আছে, আমি এখানে তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিই, তুমি ওদেরকে লিঙ্কটা দাও যাতে ওরা যুক্ত হয়ে যায়। তারপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো, লিঙ্ক শেয়ার। শেয়ার হোয়াটসঅ্যাপ না। হলে দেখো, লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, ওদেরকে দিয়ে দাও সবাইকে। জয়েন করো, দেখি এবারে তাহলে। ও দেখো, এই রেকর্ডিংটা বন্ধ করে নি, সব কথা বলি।